ওয়েলকাম এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আর অল্প কয়েকদিন সময় বাকি আছে। আমি তোমাদেরকে কিছু গাইডলাইন দিতে চাচ্ছি। আমি চাচ্ছি যে তোমরা এই পয়েন্টগুলো খুব ভালো করে বুঝে নাও। এই স্ট্র্যাটেজিগুলো ছাড়া আমাদের একটু ডিফিকাল্ট হয়ে পড়বে। পাশাপাশি যারা বুয়েট প্রিলিতে সিলেক্টেড হয়েছো তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন প্যারালালি রাখবা কিনা, বা কতটুকু আসলে এফোর্ট দিবা, এবং কত পার্সেন্ট আসলে বুয়েট রিটেনের জন্য পড়তে গিয়ে কত পার্সেন্ট আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউর জন্য তোমাদের কাজে লাগবে, এটা একটু আমি তোমাদের একটু বুঝিয়ে দিতে চাচ্ছি আর কি। প্রথমত খুব ভালো করে বুঝে নাও, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার মেইন অপশন মানে ইস্যুটা হচ্ছে তাদের এমসিকিউ। তুমি যদি এটা মনে করে থাকো যে আমি বুয়েট রিটেনের জন্য পড়তেছি, আমার ঢাকা ভার্সিটি এমসিকিউ কভার হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। কিন্তু ঢাকা ভার্সিটির এমসিকিউর পার্টটা আমাদের পুরোপুরি একটা টাইম গেম। তোমরা ইতিমধ্যে যারা ভর্তি পরীক্ষা 1-2টা অ্যাটেন্ড করে ফেলছো, তোমরা দেখছো যে কিভাবে আসলে 60 মিনিটে 100টা এমসিকিউ দাগায় দেওয়ার মতো একটা চ্যালেঞ্জ ছিল বুয়েটে, কিন্তু হয়তো 100টা পারতেও হয় না, 50টা 52টা পেরেও আমরা প্রিলি পার হয়ে গেছি। ঢাকা ভার্সিটির ক্ষেত্রে কিন্তু এই পার হওয়ার মতো শুধু ব্যাপারটা টার্গেটে রাখলে তুমি র্যাঙ্কিংটা আশানুরূপ পাবা না। কারণ এখানে সংখ্যাটা অনেক বেশি, 1 লক্ষ স্টুডেন্ট যেহেতু থাকেই অনবোর্ড। সো এখানে যেটা হয়, আমরা 2019 সালের ব্যাচ থেকে যখন দেখতেছি যে 19 ব্যাচ থেকে ঢাকা ভার্সিটিতে রিটেন যখন থেকে লঞ্চ করছে, তো প্রথমবারই তাদের 38 থেকে 39 মার্ক এমসিকিউতে পাওয়া লাগছে 60-এর মধ্যে, যাতে তারা রিটেন খাতাটা দেখাইতে পারে। অর্থাৎ ওরা মোটামুটি ধরে নাও 10 থেকে 12 হাজারের মতো তোমার হচ্ছে স্টুডেন্টের রিটেন খাতা দেখে। এখন এই 1 লক্ষ থেকে এই যে 10% স্টুডেন্টকে আলাদা করার জন্য আমার 60-এর মধ্যে আদর্শ আসলে শোনো, কেউ বলে যে প্রশ্নের মান অনুযায়ী হচ্ছে ধরতে হয়, কিন্তু ওই যে আমি বললাম এখানেই আমাদের ভেজাল হয়ে যায়। ধরো, কথার কথা ধরো, কেউ চিন্তা করলো যে স্যার কোশ্চেনটা একটু হার্ড হয়েছে, ধরেন 34 মার্ক আমার এমসিকিউ কারেক্ট হয়েছে। এই 34 এমসিকিউ তুমি 60-এ পাইলা, এরপরে তোমার রিটেন যে 40 মার্ক, তুমি ওইটাতে 40-এর মধ্যে ধরো তুমি 30 পাইলা। হ্যাঁ, খুব ভালোই রিটেন দিছো, তা তোমার ওভারঅল কত? 64 না? এই 64 দিয়ে তোমার 4000-এর থেকে 4500, এমনকি আরো পিছনের দিকের একটা র্যাঙ্ক আসতে পারে। এখন এ ধরনের র্যাঙ্কে গেলে তোমরা তো আবার ওই সাবজেক্টগুলো পড়তে চাও না, তোমাদের সাবজেক্ট অ্যালার্জি আছে, তোমাদের একটু সামনের দিকের সাবজেক্ট, সামনের দিকের বলতে যেগুলো মানুষকে বললে সহজে চিনে, ওই সাবজেক্ট পড়ার আগ্রহটা তোমাদের বেশি থাকে, বা তোমাদের কিছু ক্যারিয়ার চয়েস আগে থেকেই থাকে। এই কারণে তোমার আসলে এই জায়গাটা না খুব বেশি ডেভেলপ করার সুযোগ নেই। কারণ ঢাকা ভার্সিটির ম্যাথের রিটেনগুলো একটু লম্বা লম্বা দেয়, তো সবাই পুরো মার্কটা আর পায় না, পার্শিয়াল মার্ক পায়। একটা ত্রিকোণমিতি আসলো ইয়া লম্বা। এখন সবচেয়ে বড় কথা, টাইমই নাই। কেমিস্ট্রিতে আমরা দেখছি 10-এ 9, 8, 7.5 করে স্টুডেন্টরা মার্ক তুলে, ফিজিক্সেও তুলে, যারা বায়োলজি অ্যান্সার করে তারা 5.5, 6-এর মতো তুলে, ম্যাথে গিয়ে 5-এর বেশি আগাইতে পারে না। এ কারণে বুঝতেই পারতেছো, যত ভালোই এক্সাম দাও না কেন, 40 ওখানে 30, 31, মানে আমি তো অনেক ভালো বলতেছি, মানুষ 24-25 পাইতেও কষ্ট হয়ে যাচ্ছে। অন এভারেজ 10-এ 6, 6, 6, 6, ধরো 4টাতে 4, 6, 24। তাহলে আমাকে এইটা ফাটায় দিতে হবে। এইটা ফাটায় দেওয়ার জন্য আমাকে বুঝতে হবে যে আমার স্ট্রেংথ কোন জায়গাটায়, আমার সেটা দিয়ে শুরু করতে হবে। যারা মেডিকেলের প্রস্তুতি নিছিলা, তাদের বায়োলজি বাকি সবার থেকে অনেক ভালো অবস্থানে আছে। তাদের চিন্তা করতে হবে আমার 15-র মধ্যে 15 বায়োলজি হতেই হবে, এবং এটা দাগাতে আমার সময় নিতে হবে 3 থেকে 3.5 মিনিট। যখন আমাদের সময় 30টা আমরা এমসিকিউ দাগাতাম, আমার স্পষ্ট মনে আছে আমি মেবি 6 থেকে 6.5 মিনিট নিয়েছিলাম বায়োলজি দাগাইতে। তবে হ্যাঁ, আমি উল্টাপাল্টা দাগাই, আমি 21টা পারতাম, আমি 21টাই দাগাইছি, আমি 9টা ছেড়ে দিয়েছি। এখন তোমাদের ব্যাপারটা হয়ে গেছে, যেহেতু এমসিকিউতে পাশ করেই দেন রিটেনে যেতে হবে, এবং তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টদের এমসিকিউ পাসই হবে না, এটা হচ্ছে দুঃখের বিষয়। তো এই কারণে আমাদের এখানে আমি বলে দিচ্ছি এভাবে, যারা বায়োলজি দাগাইতে যাচ্ছ এবং মেডিকেল ব্যাকগ্রাউন্ড ছিল তারা 15, যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল তারা বুয়েট রিটেনের পাশাপাশি যদি সম্ভব হয়, আমি ওই অর্থে বলতেছি যে স্যার আমার কুয়েটের র্যাঙ্ক 4000, 4500, 5000, আমি আমার ওভারঅল এই অ্যাডমিশন জার্নির বুয়েট লেভেলের প্রিপারেশন নিয়ে আমি স্যাটিসফাইড না। তোমারটা তুমি ভালো জানো, কিন্তু ওই ফেসবুকে পোস্ট করে কাউকে বড় ভাইকে জিজ্ঞাসা করো ওরকম না, নিজেকেই প্রশ্ন করো, নিজের মনেই পোস্ট করো যে আমি কি আদৌ ওই লেভেলটা অ্যাচিভ করতে পারছি, আমি কি সত্যি একটা প্রবলেম দেখলে সাথে সাথে পেরে যাই। বাফার ড্রোবনের একটা গুহু স্যারের বইয়ের ম্যাথ, এটা আমার মুখস্থ আনসার, আমি এমনিই পারি, এরকম লেভেলে কি আমি আসি? আমি কি ফুয়েল সেলের অঙ্ক দিলেই পারি? আমার কি এরকম প্রিপারেশন? আমি কি আমি যদি বলি আমি কি আয়ন শনাক্তকরণ
যখনই জিজ্ঞাসা করো, রাত 2টার সময় যদি জিজ্ঞাসা করো Fe3+ সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইড ফেরিসায়ানাইডের বিক্রিয়া পুরো নির্ভুলভাবে লেখা, অ্যামোনিয়াম সায়ানাইডের বিক্রিয়া পুরো নির্ভুলভাবে আমি কি লিখতে পারি কিনা, যদি আমি এই পর্যায়ে ছাত্র বা ছাত্রী না হয়ে থাকি, সো একটা জিনিস হচ্ছে যে নিজের অবস্থান তো যাচাই করে নিতে হয়, তাই না? বা আমি, স্যার আপনি যা যা বলছেন আমি আসলে সবই পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আর পারি না। পরীক্ষার হলে নার্ভাস, আমারও হাঁটু কাঁপতো, তোমারও কাঁপতেই পারে। আর কি আমার ব্যতিক্রমও আছে, কিছু স্টুডেন্ট খুবই কি থাকে, খুব বেশি পরিমাণ পারফেক্ট থাকে। তো আমি যদি ওই ক্যাটাগরির হয়ে থাকি, তাহলে এই মুহূর্তে কি আমার উচিত না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে মেলে ধরা? ধরে নিচ্ছি কেউ চুয়েটে হয়তো পরীক্ষা দিতে যাবা February 1 তারিখ, এরপরেও তো আসার পরে রেস্ট নিয়ে 12 দিন সময় থাকে। তা আমার কি উচিত না ঢাকা ভার্সিটি ভিত্তিক? তো আমি 3 দিন বায়োলজির জন্য রাখতে পারি কিনা আরও? তাদের ক্ষেত্রে বলছি যারা ইতিমধ্যে বায়োলজি কিছু পরে রাখছিল, আরও 3 দিন ফুল এফোর্ট দাও। তাদের ক্ষেত্রে বায়োলজির মার্ক আমি ধরতেছি হচ্ছে 9 মার্ক, আমি বেশি ধরি নাই কিন্তু, মাত্র 9 মার্ক 15তে, অথবা 8 মার্ক। এটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের এবং বায়োলজি যে এরকম অবস্থানে যারা, যে আরও পড়া লাগবে কিছু, ওকে, তুমি তারা সময় রাখো, 3 দিন সময় রাখো বায়োলজির জন্য। এটা হচ্ছে আমাদের বায়ো। যারা ইংলিশ দাগাবা, ইংলিশের প্রসঙ্গটা আমি একটু 2 মিনিট পরে বলতেছি। ক্যামের মধ্যে ইঞ্জিনিয়ারিং বলো মেডিকেল বলো, দুজনেরই 14টা করে পাঠতেই হবে। একটা তুমি ভুল করেই ফেলবা, কেমিস্ট্রি একটা ভুল হয়ে যায়। গত বছর অনেক ছাত্রছাত্রী 15তে 15 আসছে, এটা খুব ভালো লাগছে দেখে। আমি তো আর এটার জন্য কোনো ক্লেমের কিছু নাই যে অমুক ভাইয়ার ক্লাস নোট থেকে কমন পড়ছে, অমুক কোচিং সেন্টারের পিডিএফ থেকে কমন পড়ছে, কিছুই না। কেমিস্ট্রি সবগুলোই কমন কোশ্চেন থাকবে, ঠিক আছে? খুবই স্ট্যান্ডার্ড, খুবই বেসিক, মানে খুবই সুন্দর প্রশ্ন। বাফার বা পিএইচ থেকে থাকবে একটা, হাইব্রিড অরবিটাল থেকে সবসময়ই দেয়, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রির একটা মলিকুল তুলে দেয়, যে ফরসে পেন্টানল 2-তে sp3 সংকরায়িত কার্বন কয়টি আছে, টলুইনে sp2 এর সাথে 1s এর বন্ধন সিগমা বন্ধন কয়টা আছে, ন্যাপথালিনে কয়টা সিগমা বন্ধন আছে, এ ধরনের রাসায়নিক বন্ধনের সাথে অর্গানিক মার্চ করে একটা প্রশ্ন দেয়। সবসময় কোয়ান্টাম সংখ্যার সেট বা রিচবার্গ কনস্ট্যান্ট সংক্রান্ত কিছু একটা দেয়। V1S1 V2S2 মানে পরিমাণগত রসায়নের এই সেগমেন্টটা থেকে একটা ম্যাথ আসে। W সমান জিরাইটি থেকে ম্যাথ আসে, যেটা মুখোমুখি মোটামুটি করে অ্যাপ্রক্সিমেট আনসারটা বের করে ফেলা যায়। হ্যান্ড ক্যালকুলেশন ফিজিক্স আর ম্যাথে খুব দরকার পড়ে, কেমিস্ট্রিতে ওইরকম লেভেলের দেয় না আর কি। হ্যাঁ, 5.625 গ্রাম একবার আসছে, ওই যে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা ধরে কপার সালফেটের মধ্যে দিয়ে চালনা, যেটা সেটা আমরা একটা নাইটমেয়ার হিসেবে ভুলে যাই। কিন্তু ওইটাও ভুলে যাওয়া যাবে না, হাজির স্যারের একদম হুবহু অঙ্ক, তো অনেকের আনসার মুখস্থই থাকে ওইটা। এখন মেইন ফ্যাক্টর হচ্ছে আমরা গত 3-4 বছর একটা জিনিস শুনতেছি, এত ভালো ফিজিক্স পারে স্টুডেন্টরা, ফিজিক্স কেন ঢাকা ভার্সিটি কোশ্চেন তাদের কাছে কঠিন লাগে? মানে আমার এটা প্রশ্ন, এটার উত্তরটা ভেরি সিম্পল। আমাদের দেশে ভালো ফিজিক্স পারাকে মনে করা হয় যে আমি অঙ্ক সলভ করতে পারাকে ভালো ফিজিক্স বলে। ফিজিক্সের মানে ম্যাথমেটিক্যাল পার্টে 90% স্টুডেন্টই ভালো, থিওরিটিক্যাল পার্টে 90% স্টুডেন্টই খারাপ। তো ফিজিক্সের থিওরিটিক্যাল প্রশ্নই বেশি আসে এমসিকিউতে, যেটা থিওরি বেসড, যেটা সম্পর্ক ভিত্তিক, সমীকরণ থেকে সম্পর্ক ভিত্তিক, কিংবা কোনো একটা শর্ত জুড়ে দিছে যেটা তোমাকে একটু চিন্তা করতে হবে, তোমার আগে থেকে একটু পড়া থাকতে হবে এটা, ওকে? তো ফিজিক্সের এই জন্য আমি যদি বলি তোমাদের নিজ নিজ ব্যাপার, বাট আমি বিশ্বাস করি 13টা পারা উচিত। এত ভালো ফিজিক্স, কারণ তোমার তো ফিজিক্স ভালো পারো দেখি সায়েন্স নিস, তোমাদের তো পছন্দের সাবজেক্ট, সবার গণহারে পছন্দের সাবজেক্ট ফিজিক্স, তো 13টা। হ্যাঁ, আমি মেডিকেল যারা অ্যাসপায়ারেন্ট ছিল তাদের জন্য আমি বলবো তুমি 10টা পারলেও চলবে, কারণ তুমি তো এখানে আবার লিড নিচ্ছ। এবার আসি হচ্ছে আমাদের ম্যাথে, এই জায়গাটা হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দিই, এটাই হচ্ছে গেম চেঞ্জার। তুমি টাইমটা আমি বলে দিই, তুমি বায়োলজি দাগাও হচ্ছে ওই 15টা, তো 4 মিনিটে আমি ধরে নিলাম যে মাত্র যখন পরীক্ষা শুরু হবে একটু ঘাবড়ে যেতে পারো, সো 5 মিনিটে। কেমিস্ট্রি 15টা দাগানোর জন্য তুমি 7 থেকে 8 মিনিটের বেশি নিতেই পারবা না, ওকে? তোমার এখানে চলে গেল হচ্ছে 13 মিনিট। এই ফিজিক্সে তুমি 15টাতে তুমি 12 থেকে 15 মিনিটই নাও, আর বাকি পুরো সময়টা তোমার জন্য ম্যাথে। 15 7 22, 22 আর 4 26, তোমাকে আমি অনেকটুকু সময় দিচ্ছি ম্যাথের জন্য, পুরো সময়টাই তোমার বাকি ম্যাথের জন্য। এত সময় দেওয়ার পরেও তুমি ম্যাথে, মেডিকেল এক্সপায়ারেন্ট তো আসলে আমি জানি না এরা মানসিকভাবে কতটা সুস্থ আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট ম্যাথ প্রচুর করছে, বুয়েট প্রিলির জন্য ম্যাথ করছে, ওই যে PQ XYZ ওইভাবে করে ম্যাথ দিবে। ইন্টিগ্রেশন ক্যালকুলাস হয়তো এগুলো স্কিপ করা লাগতে পারে, একটু বড় থাকতে পারে, ত্রিকোণমিতিটাও হয়তো তুমি বাইপাস করে যাওয়া লাগতে পারে, বাট বৃত্ত, সরলরেখা, এগুলোর যে অঙ্কগুলো, ম্যাট্রিক্স নির্ণায়ক, এখান থেকে যেগুলো আসবে, বহুপদী, এগুলো যদি তোমাদের নখদর্পণে থাকে, আমি বিশ্বাস করি তোমরা ডিপেন্ড অন টাইম। তোমরা ভর্তি পরীক্ষা অলরেডি দিছো, তোমরা বুঝতে পারতেছো যত ফাটায় ফেলছো সারা জীবন ম্যাথ,
ভর্তি পরীক্ষায় গিয়ে এরকম ফাটানো যায় না, এই রিয়েলিটি তোমরা বুঝে ফেলছো। ওকে, যত স্পিড তোমার ম্যাথে তোমার তত বেশি চান্সেস। ওকে, সো ম্যাথে আমি তোমাকে যদি এইভাবে বলি যে ফোর্সে তুমি দুজনের ক্ষেত্রে আমি 7 বা 8 মার্ক করলেই ধরলাম, আমি এদেরই ধরলাম, আর এই অংশটা আমি ধরতে পারবো না বিকজ হচ্ছে এইটা আমার রেঞ্জের বাইরে। একটা মেডিকেল অ্যাসপাইরেন্ট মানে সে তো আর কি বলবো যে হঠাৎ করে প্রডিজি হয়ে উঠবে না যে এত বড় একটা ধকল সামলে নিয়ে যে সে তার হইলো না, এএফএমসির পরীক্ষাও সে দিল বা সামনে শত ডেন্টাল আছে সেটার জন্য প্রস্তুতি সে নিচ্ছে, হঠাৎ করেই ডিউর ম্যাথ সে কতটাই বা প্রিপারেশন নিয়েছে, তাই না? তো আমি ধরে নিচ্ছি তারপর তার আগের ম্যাথের নলেজ খুব ভালো ছিল, সেই হিসেবে সে যতটা উঠাতে পারে একদম নিজ নিজ ব্যাপার। তাকে আসলে এই 15, 14, 29 আর 10 এটাতেই খেলতে হবে, 39 এটা দিয়ে বাঁচতে হবে। এখানে যদি সে 5টাও পারে 4টাও পারে যা পারে আর কি। ওকে, ইংলিশের ব্যাপারটা আমি বলতেছি। আর বাকিদের জন্য আমি টার্গেট দিছি, শোনো, যা টার্গেট দিছি তার থেকে তো একটু কমই পাবা, রাইট? 15, 14, 29, 29 আর 10, 29, 3, 42 আর 8, 50। আই রিকোয়েস্ট ইউ প্লিজ আমাকে 50 এনে দাও। তোমার চান্স হয়েছে এবং খুব ভালো করে চান্স হবে, বিকজ তুমি যেমনি তেমনি হোক 40-এ 22 ওখানে উঠাবে, আর 72 এটা হচ্ছে ডিউর সারা জীবনের আদর্শ মার্ক। আমার মনে হয় ওই যে আমরা যে আরো 13 বছর আগে পরীক্ষা দিছি, 13-14 বছর আগে, 14 বছর আগে ডিউতে 70-72 পাইলে যে সাবজেক্ট পাওয়া যেত আজও সেটাই পাওয়া যায়। এটা একটা মজার ব্যাপার, মানে 70-72 একটা অসম্ভব ভালো একটা মার্ক ডিউর জন্য। আর এই মার্কটা হচ্ছে একটা, এই যে 65-64 হচ্ছে খুবই দুঃখজনক মার্ক, মানে আটকে ঝুলে আছে টাইপের মার্ক আর কি। আর যারা কম্পিউটার সায়েন্স একদম সামনের দিকের গুলো চাপছো তাদেরকে তো একটু 80-র দিকে ঢুকতে হবে, বুঝতেই পারতেছো, 80-82, তাদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম। আর ডিউতে র্যাঙ্ক অনেক ফ্ল্যাকচুয়েট করে, ইভেন ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে অনেক গ্যাপ থাকে, 100তম এবং 101তমর মধ্যে অনেক গ্যাপ থাকে। অন্য জায়গায় যেমন ধরো কুয়েটে 0.25 200 জন ঢুকে গেছে, ঢাকা ভার্সিটিতে মোটামুটি ভালোই গ্যাপ থাকে, কারণ পুরোটাই টাইম গেম। ওটা অসম্ভব সুন্দর প্রশ্ন হয়, কখনোই ডিউর কোশ্চেনে আসলে কোনো ইয়া থাকে না, মানে আফসোস থাকবে না যে আরে পারতাম তো, আহা, মানে একটা আহা থাকবে, কোশ্চেন নিয়ে আহা আফসোস থাকবে না, নিজের প্রস্তুতি কিংবা পরীক্ষাটা নিয়ে একটু আফসোস থাকবে যে আর এত সুন্দর একটা প্রশ্ন করছে, খুব সুন্দর প্রশ্ন, এটা নিয়ে কোনো আসলে নিঃসন্দেহে এটা বলাই যায়। ওকে, তাদের প্রশ্ন ওভার দ্য ইয়ার্স যথেষ্ট ভালোই হয়, রাফ করার অনেকটুকু জায়গা থাকে, অনেক মোটা প্রশ্ন, লম্বা, খুব বড় বড় করে ফন্টগুলো আর কি, যথেষ্ট আই ক্যাচি ফন্ট থাকে আর কি, স্ট্যান্ডার্ড সব জায়গাতেই থাকে হয়তো, কিন্তু গুচ্ছ থেকে কয়েকটা ভার্সিটিতে ফন্ট আবার একটু ছোটো থাকে, কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি তোমাদেরকে এটা বলতেছি, বাবা তুমি এটার নিচে টার্গেট করতেই পারো না, একদম কথা সহজ। ওকে, এখন আসো ইংলিশের যে ব্যাপারটা, যারা বায়োলজি একদমই পড়ো নাই তারা ইংলিশ দাগাবা, কিন্তু ইংলিশ শেষে দাগাবা, ইংলিশ অনেক টাইম লাগে, ইংলিশ প্যাসেজ পড়তে টাইম চলে যাবে, কথা বুঝতে পারছো? তো তোমার মেইন ইস্যু হচ্ছে তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে এই 27 যদি ঠিক রাখতে পারো, ইউ আর অন দ্য গেম অ্যাকচুয়ালি। হ্যাঁ, যারা বায়ো তোমার হচ্ছে না দাগে, ওই যে ইংলিশ দাগাবা যারা, যাদের ক্ষেত্রে তারা হচ্ছে, ও আমি মনে হয় একটু উল্টা পাশে লিখছি এটা, তাই না? এই 7 বা 8 এখানে দেওয়ার কথা ছিল আর কি, আর হচ্ছে এইটা তোমার 4 এখানে দিতে চাইছিলাম, মেডিকেল ক্যান্ডিডেট তো, আর 10 বা 13 হচ্ছে এই পাশে আর কি, সরি, হ্যাঁ আমি বলছিলাম একটা, এটা তো হচ্ছে আমি ইয়াদের জন্য লিখছি, মেডিদের জন্য এই পাশেরটা লিখছি, আর ইএনজির জন্য এটা লিখছি আর কি। ওকে, আচ্ছা, ইংলিশে যেটা, এটা আমি দেখছি যে ইংলিশ বা বাংলার একটা ব্যাপার থাকে, সো বাংলা আসলে নর্মালি কেউ ভাবে এনকারেজ করে না, বাট আমার অনেক ছাত্রছাত্রী স্ট্র্যাটেজিক্যালি বাংলা দাগে অনেক ভালো করছে আর কি, বাংলা খুব ফাস্ট দাগানো যায়, কিন্তু যার বাংলা পড়া নেই তার তো আর বাংলাতে আসার দরকার নেই। ধরে নিচ্ছে অনেকে ইংলিশে হয়তো পড়ছো বা আইবি বা বিউপি প্রিপারেশন নিয়েছিলা, তাদের ক্ষেত্রে ইংলিশের ব্যাপারটা আমি আবার বলছি, ইংলিশ কোশ্চেন টাফ হয়, ঢাকা ভার্সিটি ইংলিশ কোশ্চেন সহজ হয় না আসলে। ওকে, ইংলিশের ওদের যে সিডি বা বি ইউনিটের কোশ্চেন যখন হইতো, পাসই করতে পারে না স্টুডেন্টরা, অনেক স্ট্যান্ডার্ডাইজ কোশ্চেন। তো ইংলিশের ব্যাপারটা একদমই বললাম না যে এটা একটু টাইম কিলিং, তোমাকে তো টাইম বাঁচাচ্ছ কেন, তুমি ম্যাথের জন্য বাঁচাইতেছো না, তুমি তো তাই তো, রাইট? তুমি যদি ইংলিশ নাও তাহলে তোমার টাইম আর থাকে না, ভাইরাস বায়োলজি তো অনেক দ্রুত দাগানো যায়, যেটা পারতেছো সেটাই দাগাবা, রাইট? ততক্ষণে মানে না পারলে বা আননোন ডেটাটা মাথায় নাই, চান্সও নাই, কোনো চিন্তাও বুঝতেছো না অপশন দেখে, তো তুমি এমনি স্কিপ করে চলে আসবা। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপারটা। নেক্সটলি যেটা, তাহলে এখন স্যার, এখন আমরা কোশ্চেন তোমাদের বুঝে ফেলছো, তোমাদের তোমাদের টার্গেট মার্কটা বুঝতো, রাইট? আচ্ছা, এবার কোশ্চেন প্যাটার্নে আসি। তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে মোটামুটি সব চ্যাপ্টার থেকেই টাচ করে, বাট একের অধিক প্রশ্ন আসার মতো চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক বন্ধন, কেপিটিসি থেকে বা ওই রাসায়নিক পরিবর্তন থেকে তো 3টা প্রশ্ন আমরা এমনিই পাচ্ছি, লাসাতিলীয় প্রিন্সিপাল রিলেটেড একটা, কেপিকেসির রেগুলার ইকুয়েশন বা ম্যাথ ভিত্তিক একটা, আর বাফার থেকে মাস্ট।
কিংবা কেপিকেসি না দিলে অসওয়াল্ড অংশটা থেকে দুর্বল অ্যাসিডের ক্রম, কোনটির পিএইচ এর সঠিক ক্রম, তাপমাত্রার সাথে পিএইচ এর কোনো একটা সম্পর্ক, এই রিলেটেড কাছাকাছি ধাঁচের একদম প্রপারলি থিওরিটিক্যালি আমরা যখন প্রথম পড়াই, এই ডিউর জন্য কোনটা কাজে লাগবে জানো? তুমি যখন প্রথম কোনো কেমিস্ট্রি শুরু করো না একটা চ্যাপ্টার, সেই ফার্স্ট ইয়ারে তোমার একটা খাতা ছিল না টাইপ ভিত্তিকভাবে, মানে একাডেমিকের কোর্সগুলো যে খাতাগুলো ছিল ওটা একবার চোখ বুলাই গেলে হয়ে যায়। আর অনেকের ক্ষেত্রে একটু বইয়ের অভ্যাস আছে যে স্যার আমি তো বই থেকেই মুখস্থ হয়ে আসতে, বই দাগায় যেটা পড়ছো সেটাই, মানে নিজের পার্সোনাল বইটা। কিন্তু বোকার মতো স্যার আমি কেমিস্ট্রি প্লাস বা আমি অফলাইন কোচিং সেন্টারের ওই কনসেপ্ট বুক নিয়ে দেখে যাচ্ছি, এটা না। ডিওর জন্য ওই কনসেপ্ট বুকের স্ট্র্যাটেজিতে যাওয়া উচিত না, অনেক সময় কিছু ওভারলুক হয়ে যায় যে ছুটে গেছে, নিজের খাতাটা একবার দেখে লিখে নিয়ে যাওয়া। আবারও বলতেছি, তোমার 15 দিনের মধ্যে তুমি 5 দিনই ম্যাথে সময় দিবা, স্ট্যান্ডার্ডাইজ ম্যাথে সময় দিবা। তুমি বইটার জন্য কি লম্বা লম্বা করে ম্যাথ করতেছো না? ওই লম্বা ম্যাথের কিছু পার্ট তো আছে, তোমার তো ফর্মুলা মুখস্থ রাখতে হচ্ছে, রিলেশনগুলো তো আছে, ওগুলোই তোমাকে ডিউতে হেল্প করবে। ওকে, হ্যাঁ, যেটা সমস্যা এখন তোমরা হয়তো ইশাক স্যারের বই সলভ করবা বা কোশ্চেন ব্যাংকগুলো একদম ঝাঁঝরা করবা লাস্ট মুহূর্তে ফিজিক্সের জন্য, কিন্তু ডিউর ফিজিক্স কোশ্চেন ওরকম হবে না। ডিউর ফিজিক্স কোশ্চেনটা ওরকম হয় না অ্যাকচুয়ালি। আগে ক্যালকুলেটর ছিল যখন আরও 14-15 বছর আগে, তখন হইতো। এখন ক্যালকুলেটর ছাড়া কোশ্চেনগুলোতে তোমার থিওরিটিক্যালি সুন্দর লেভেলের প্রশ্ন, মানে এক কথায় সুন্দর প্রশ্ন, এটা হচ্ছে কথা। সুন্দর প্রশ্নের ডেফিনেশন এখন বুঝতেই পারতেছে, স্ট্যান্ডার্ড ইকুয়েশনেরও হেল্প লাগে, মগজেরও হেল্প লাগে, দুইটাই। যে হ্যাঁ মুখস্থ ইকুয়েশন দাগ দিয়ে দিলাম ওইরকম না, হ্যাঁ ওইরকম 3-4-5টা পাওয়া যাবে, 10টা কোশ্চেন খুবই বেশি ভালো হয়, খুব সুন্দর কোশ্চেন হয়। শর্ট সিলেবাসের বাইরে যাওয়ার দরকার নেই, শর্ট সিলেবাসের ভিতরেই থাকবে। তবে রাসায়নিক বিক্রিয়ার ক্রম, আরএনএস সমীকরণ, ওই অংশটা একটু দেখা লাগতে পারে। প্রিজারভেটিভ অংশ থেকে আমাদের কোশ্চেন, ধরে নাও তুমি হচ্ছে ভিনেগার পার্টটা তো এমনি পড়ছিলে এইচএসসির জন্য, কিন্তু প্রিজারভেটিভ কোনটা কিসের জন্য প্রয়োজন হয় ওইটার যে ছকটা মুখস্থ রাখো। আয়ন শনাক্তকরণ থেকে কোনটা দ্বারা কোনটা শনাক্ত করা যায় না, অদক্ষেপের কালার কি, এ জাতীয় প্রশ্ন। কমন আয়ন ইফেক্ট মাস্ট একটু দেখে যাবো আমরা। তড়িৎ রাসায়নিক যে সিরিজের ক্রমগুলো আছে, কোনটা নিচের কোনটি হাইড্রোজেন এর উপরে অবস্থান করে, নিচের কোনটি হাইড্রোজেনের নিচে অবস্থান করে, কোন ধাতুটি অধিক সক্রিয়, কোনটি জারক, কোনটি বিজারক অধিক সক্রিয়, এই সিরিজগুলো যেন একটু মাথায় থাকে। আচ্ছা, পরিবেশ রসায়ন অংশ থেকে আরএমএস বেগ কোনটির বেশি হবে, কোনটির ব্যাপনের হার বেশি, ডাল্টনের আংশিক চাপ সূত্র নিচে কোনটির উপরে অ্যাপ্লাই করা যাবে বা কোন মিশ্রণে অ্যাপ্লাই করা যায় না। ধরো পরস্পর বিক্রিয়া করে ফেলে, এমন মিশ্রণে তার ডাল্টনের আংশিক চাপ সূত্র অ্যাপ্লাই করা যায় না, তাই না? তো ওই সংজ্ঞাতেই কথাটা লেখা আছে। আদর্শ আচরণ থেকে কোনটি বেশি ডেভিয়েটেড হয়েছে, বিচ্যুত হয়েছে। এখানে অ্যামোনিয়া আছে, হাইড্রোজেন ফ্লোরাইড আছে, পানি আছে, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড আছে, কোনটি গ্যাসের আদর্শ আচরণ থেকে অধিক বিচ্যুত। এখন তুমি জয়কলি থেকে পড়ে গেলা, আণবিক ভর যত বেশি তত বিচ্যুতি তত বেশি, জায়গায় দিয়ে আসলা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি, তাহলে তুমি ধরা খেয়ে গেলে না। কারণ কার্বন ডাইঅক্সাইড তো নন পোলার, তোমার দেখতে হবে পোলার যেটা সেটার বিচ্যুতি কিন্তু আরো বেশি। সো এই তিনটার মধ্যে আবার কোনটার হাইড্রোজেন বন্ড ইন্টারাকশন ভালো সেটা বের করতে হবে। হাইড্রোজেন বন্ড সবচেয়ে বেশি ইন্টারাকশন কোনটা হয়, এইচএফ, তাহলে এইচএফ এর বিচ্যুতি বেশি হবে। নেক্সট পানি, থার্ড অ্যামোনিয়া, 4 গিয়ে কার্বন ডাইঅক্সাইড। যদি বলতো যে মিথেন, অক্সিজেন, N2 আর কার্বন ডাইঅক্সাইড, এই চারটার মধ্যে কোনটার বিচ্যুতি বেশি, কারণ চারটাই নন পোলার, তখন তুমি আসো যে হ্যাঁ নন পোলারের মধ্যে আণবিক ভর যত বেশি, লন্ডন ফোর্স তত বেশি, বিচ্যুতি তত বেশি, তখন তুমি মিথেন কেন দেখাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড দাগে দিয়ে চলে আসো। কিন্তু জয়কলির বইতে লেগেছে কার্বন ডাইঅক্সাইডের বিচ্যুতি বেশি, দাগে দিয়েছিল, কেমন না ব্যাপারটা, তাই না? বা হ্যাঁ আরেকটা আছে যে অনেকে ভাবে যে এইটা আর এটা তো ব্যতিক্রম, তো এইটা দাগায় দিই। আরে গাধারে, ব্যতিক্রম না, এগুলো পোলার, পোলারের বিচ্যুতি বেশি হবে, এরপরে নন পোলার। আমাদের বইতে একটাই উদাহরণ আছে পোলারের, অ্যামোনিয়া। কিন্তু সমস্যা হচ্ছে যে আণবিক ভর যত বেশি বিচ্যুতি তত বেশি, এই কথাটা বলেই ঝামেলাটা হয়ে গেছে। এরকম না, কিন্তু এই যে কনসেপ্ট বুঝতে পারতেছো, এই কনসেপ্ট আমি যেটা বললাম, হয়তো 70% স্টুডেন্টরা আছে, 30% স্টুডেন্ট নাই, ওই 30% স্টুডেন্টরাই তো পারতেছে না জিনিসগুলো। তো এই কনসেপ্ট আমার থাকা উচিত, খুবই স্বাভাবিক ঘটনা। স্যার বিওডি সিওডি পড়বো কিনা, পানি বিওডির আদর্শ মাত্রা লিমিট, যেটা তোমার ডিজল অক্সিজেন কতটুকু থাকা প্রয়োজন, ট্যানারি বজ্র শিল্প থাকলে বা ট্যানারি বজ্রে সিওডির মান কত, ছক আছে হাজারি স্যারের বইতে, দেখে যাওয়া উত্তম, কারণ বইটার জন্য এগুলো লাগতেছে। সো আমি শুধু ডিও নিয়েই কথা বলতে চাচ্ছি বেশি করে, এবং এই জন্য আমি বললাম। আর এবার আসা হচ্ছে স্যার গুণগত রসায়নের দ্রাব্যতার অঙ্ক টঙ্ক। দ্রাব্যতার ছোট কিছু অঙ্ক আছে না, যে ওই 30 ডিগ্রিতে তোমার হচ্ছে এত গ্রাম দ্রাবকে দ্রাব্যতা কত, যেটা ওই যে m/m-m * 100 ছোট্ট সূত্র দিয়ে বা ঐকিক নিয়মে হয়ে যায় না, ওই টাইপের একটা দুইটা মানে দেখে যেতে পারো আর কি। ম্যাথ 4টা ম্যাথ দিবে আর কি, ভিওনেশন ভিডিওস্ট সংক্রান্ত, তড়িৎ থেকে দেওয়ার চান্স ভালো, অথবা অ্যানোডে কোনটা পৌঁছাবে, ক্যাথোডে কোনটা পৌঁছাবে, এই জাতীয়। পরিমাণগত রসায়নের মোলারিটি
ppm, শতকরা থেকে মোলারিটি এই জাতীয় কনভার্সন যেটা হাতেই হয়ে যাবে 10x/m এই টাইপের দিয়ে এই টাইপের আসে যেতে পারে। আর প্রথমে যেটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো আছে না, গামা, এক্স রে, তারপরে ওই রেডিও ওয়েভ, এটা যে সিকোয়েন্সটা, এটা কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটা শক্তি বেশি, কোনটা কি বেশি, আইআরএ কোনটা ব্যবহার হচ্ছে, জাল টাকা শনাক্তকরণে কোনটা লাগছে, এগুলো একবার দেখে যাওয়া ভালো। আচ্ছা, এবার আসলে হচ্ছে মানে এগুলো যেগুলো বলছি এগুলো খুব বারবার রিপিটেড কোশ্চেন। কোয়ান্টাম নাম্বারের কথাটা আমি বললামই, হুন্ডের নীতি কোনটা মেনে চলে, কোনটা মেনে চলে না, একদম ফান্ডামেন্টাল বেসিক কোশ্চেন্স। বাট তাড়াহুড়ো বা অপশনে ভুল করা যাবে না। অনেক সময় ইজি জিনিস মানুষ, আমাকেও পরীক্ষা হলে তুমি বসে দিলে আমিও ভুল করবো, তুমি ভুলটা একটু কম করে আসো, ঠিক আছে? আমি তোমাকে 50টা তো দাগাইতে বলছি, 50 তো তুমি পাবা না, আমি তো জানি তুমি পাবা 44। 50 পেয়ে গেলে তুমি ইউআর মানে খুবই ভালো করছো, তো তুমি 44 পেলে সেফ জোনেই থাকবা। মাথায় রেখো তুমি যে 42 তোমাকে পাইতে হবে, এটাই কাটমার্ক ধরে তুমি, ঠিক আছে? যদি এর নিচের কাটেও হয়ে যায় টিউর এমসিকিউতে 10,000 খাতা আলাদা হয়, বাট 40 তুমি ধরে 42 তুমি ধরেই নিও, এটা আমি পরীক্ষার রিকোয়েস্ট করতেছি। হ্যাঁ, দরকার হলে কিছু চান্স নিতে পারো, কিছু বেশি না, একদম মেডিকেলে ভর্তি পরীক্ষার মতো যে 15টা এক্সট্রা দাগে দিলাম ওরকম না, একটু কিছু চান্স তুমি নিতে পারো। আচ্ছা, এই হলো আমাদের অবস্থান। আই হোপ তোমাদের আমি বুঝাতে পারছি কেমিস্ট্রির ওভারঅল প্রিপারেশনটা। অর্গানিক সেকশনটা থেকে আমাদের নামকরণ আসে ডিউতে, সমানতাও আসে। তো সমানুগুলো হয় কি, জ্যামিতিক সমানতা কোনটা দেখায় কোনটা দেখাবে না, কোনটা এনানসিওমার কোনটা ডায়াস্টেরিওমার দেখাতে পারে, আলোক সমাণু সংখ্যা কয়টি হবে, কাইরাল কার্বন কোনটিতে আছে কোনটিতে নাই, কোনটি সমতলীয়, অর্থপ্যারা নির্দেশক কোনটি, ওদিকে হচ্ছে নাম বিক্রিয়া থেকে নিচের কোনটি রাইমার টাইমেন বিক্রিয়া বা কোনটি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পদ্ধতি, এ ধরনের প্রশ্ন আসতেই পারে। অ্যামিনের 1, 2, 3 ডিগ্রি অ্যামিন নিচের কোনটির সাহায্যে পার্থক্য করা যেতে পারে, 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলকে কীভাবে পার্থক্য করবা, অ্যাস্টারিফিকেশন বিক্রিয়ায় কোন অ্যালকোহলটি অধিক গ্রহণযোগ্য, কোনটি অম্লীয় প্রোটন রয়েছে, তারপরে হচ্ছে কোনটি বিজারণ বিক্রিয়া, এ ধরনের ব্যাপার স্যাপার থাকবে আর কি অর্গানিকে। অর্গানিকে তো সেগমেন্ট বড়, তো প্রত্যেক সেগমেন্ট থেকে একটা করে টাচ করলে 8-9টা কোশ্চেন করা যায়, বাট অন এভারেজ 4টা ধরো। সো অর্গানিক 4টা, 3টা ধরো তুমি হচ্ছে রাসায়নিক বন্ধন 7টা, 3টা হচ্ছে কেপিকেসি 10টা, আর বাকিগুলো একটা 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 করে পিস পিস করে থাকতে পারে আর কি বাকি চ্যাপ্টারগুলো থেকে, বাকি যে যে অংশগুলো বললাম। তো ইনশাল্লাহ এই হবে তোমার কেমিস্ট্রি প্রিপারেশন, একবার তো দেখে যেতেই হবে সময় নিয়ে। বাট আমি বারবার বলছি ফিজিক্সে সময় দিও, ফিজিক্স তোমাদের ল্যাকিংস আছে আমি জানি আছে, তুমি ভাবতেছো তুমি অনেক ভালো পড়ো, ম্যাক্সিমাম এরিয়া আছে। কেমিস্ট্রি যা হচ্ছে তো পড়তে হবে, আর ম্যাথে কেমনে তুমি টাইম বাড়াবা, কেমনি স্পিড গেইন করবে, ইটস আপ টু ইউ। চেষ্টা করো বারবার উইদাউট ক্যালকুলেটার প্রবলেম, বিভিন্ন কোচিংয়েরই বিভিন্ন যে সলভ বুক থাকে ওগুলো একটু সলভ করো, নট দ্য কোশ্চেন ব্যাংক। তোমার বারবারই কোশ্চেন ব্যাংকে ঢুকো, কোশ্চেন ব্যাংক তোমার পড়ে ফেলছো তো, একই কোশ্চেন বারবার দেখো না। আর কোশ্চেন ব্যাংক পড়া আছে, যার নাই সে পড়বে, যার পড়া আছে ওকে দ্যাট উইল বি ফাইন। ওকে, এই হচ্ছে অবস্থান। আর বুয়েটার ডিউ যদি ব্যালেন্স করতে হয় তোমাদেরকে, সেক্ষেত্রে আমি বলবো যাদের মোটামুটি, আমি প্রথমে বলি যে খুব কনফিডেন্স আছে স্যার আমার বইটা হবে ইনশাল্লাহ, এবং আমার মনে হচ্ছে আমার অবস্থান ওভার দ্য ইয়ার্স ভালো ছিল, কুয়েটের র্যাঙ্কও সামনের দিকে আছে। সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এটা কখনোই বলতেছি না যে যার কুয়েটের র্যাঙ্ক 4400 তার কুয়েটে হবে না, নো, তার কুয়েটের দিনটা খারাপ হয়েছে, বুঝে সে 350তম হয়ে যাবে, এটা নেই, ইটস ওকে। আমি জাস্ট বলতেছি যে নিজের অবস্থানটা যাচাই করো এবং ঢাকা ভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট নেওয়ার চেষ্টা করো, ইট উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। ওকে, আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারছি, আমার জন্য দোয়া করবো। আমি আমার অ্যাক্সিডেন্টের পরে প্রথম আমি আজকে খুব সাহস নিয়ে দাঁড়ালাম তোমাদের সামনে, আর তোমাদের সামনে যাত্রাটা সুন্দর হোক এটা আমি দোয়া করি ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই।